তো আজকে আমাদের যে উদ্দেশ্য সবাইকে একসাথে করার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা আজকে আ কথা বলবো অ্যাডমিশনের আইসিটি নিয়ে এবং হচ্ছে অ্যাডমিশন টেস্ট নিয়ে। অর্থাৎ এবার যে গুচ্ছ পরীক্ষায় পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতি। তো আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে এই গুচ্ছ পদ্ধতিটাকে ফোকাস করব এবং হচ্ছে এই গুচ্ছ পদ্ধতির মধ্যে যে আইসিটি অংশটা আছে, এখান থেকে আমরা এটাকে কিভাবে প্রায়োরিটি দিব কিভাবে বা হচ্ছে এটাকে আমরা কতটুকু প্রায়োরিটি দিব বা এখান থেকে আমরা কিভাবে অ্যান্সার করব এই বিষয়টা হচ্ছে আমরা ফোকাস করব আজকে। আর আরেকটা পার্ট হচ্ছে তোমাদের আ যদি আজকে ক্লাস শেষে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারপর হচ্ছে সেই প্রশ্নের অ্যান্সার গুলো আমি দিব। তো হচ্ছে আমি আ আজকের ক্লাসের যে প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে অনেকেরই অ্যাডমিশন টেস্ট নিয়ে এবার একটা ভীতি কাজ করছে যে হচ্ছে যেহেতু এবার নতুন একটা পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। তো অনেকেই এই বিষয়টা সম্পর্কে অনেকেই ক্লিয়ার না আবার অনেকেই ক্লিয়ার। তো আমি একেবারেই সংক্ষেপে আ গুচ্ছ পদ্ধতির কথা বলি। তো গুচ্ছ পদ্ধতিতে যে বিষয়টা হয়েছে এখানে ১৯ টা ইউনিভার্সিটি একসাথে পরীক্ষা নিচ্ছে। একটা পরীক্ষার মাধ্যমে তুই ১৯ টা ইউনিভার্সিটির যেকোনো একটা ভর্তি হতে পারবা। তো এই ১৯ টা ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটি গুলো আছে, তাদের সবার জন্য একটাই ভর্তি পরীক্ষা সিস্টেম। সেটা হচ্ছে তোমার যারা সায়েন্সে আছো, তাদের জন্য বাংলা, ইংলিশ থাকবে ১০, ১০, ২০ নাম্বার। যারা সায়েন্সে আছো অবশ্যই লিখে নাও। যারা জানো না। বাংলা আর ইংলিশ ১০, ১০, ২০ নাম্বার। এটা তোমাকে অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। পাশাপাশি ফিজিক্স আর কেমিস্ট্রি ২০, ২০, ৪০ নম্বর। এটাও তোমাকে অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। তাহলে বাংলা, ইংলিশ গেল হচ্ছে ২০ আর ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে ৪০। টোটাল গেল হচ্ছে ৬০ নম্বর। এই ৬০ নম্বর হচ্ছে বাধ্যতামূলক। এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এরপর বাকি যে ৪০ নম্বর আছে, তো সেখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ৩ টা সাবজেক্ট থেকে ২ টা সাবজেক্ট চুজ করতে হবে। ৩ টা সাবজেক্ট কি, কি? একটা হচ্ছে তোমার ম্যাথ, ম্যাথে ২০ নম্বর থাকবে। তারপর থাকবে হচ্ছে বায়োলজি, ওখানে ২০ নম্বর থাকবে। আর আইসিটি তে ২০ নম্বর থাকবে। তাহলে এখানে টোটাল হচ্ছে ৩ ২০ ৬০ নম্বর। তোমাকে এই ৩ টা সাবজেক্ট থেকে ২ টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেকোনো ২ টা তুমি দিতে পারবা। হতে পারে ম্যাথ আইসিটি, হতে পারে ম্যাথ বায়োলজি, হতে পারে বায়োলজি আইসিটি, হতে পারে ম্যাথ বায়োলজি। যেকোনোভাবে তোমরা চুজ করতে পারো। তাহলে এখানে টোটাল আমরা ১০০ নাম্বার পেলাম। কি, কি? ফিজিক্সে ২০, কেমিস্ট্রি ২০ এটা হচ্ছে বাধ্যতামূলক ৪০, বাংলা ১০, ইংলিশ ১০ এই হচ্ছে ২০, ৬০ আর আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি আইসিটি মানে ম্যাথ আর হচ্ছে বায়োলজি এখান থেকে হচ্ছে ৩ ২০ এ ৬০ যেখান থেকে ৪০ নাম্বার অ্যান্সার করতে হবে। আর যারা হচ্ছে কমার্সে পড়ো তাদের জন্য তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, এই গ্রুপ সাবজেক্ট গুলো থেকে হচ্ছে আ তোমাদের ২০ নম্বর করে থাকবে। পরীক্ষায় ২০ নম্বর থাকবে। সেখানে আইসিটি তে হচ্ছে ২০ নম্বর থাকবে। অর্থাৎ এখানে হচ্ছে আইসিটির যে পার্টটা এটা অ্যান্সার করতে হবে এটা বাধ্যতামূলক। কারণ তোমাদের ৫ টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে ২০, ২০ করে ৫, ২০, ১০০ নম্বর। আর যারা আর্টস এ আছো তাদের জন্য হচ্ছে আইসিটি তে ২৫ নম্বর। সাথে হচ্ছে বাংলা আর ইংলিশ থেকে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে একটা সামারি আমাদের পরীক্ষা সিস্টেমের। এখন কথা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্টদের ১ম প্রশ্ন যে আমরা কি আইসিটি অ্যান্সার কি করব কি করব না? তো এখানে ২ টা উত্তর হতে পারে। সেটা হচ্ছে যারা সায়েন্সে পড়ো তাদের জন্য আ যেই প্রশ্নটা যে আইসিটি অ্যান্সার করা কি ভালো হবে কি হবে না? দেখো ১ম যে বিষয়টা সেটা হচ্ছে তুমি মার্কের দিকে তাকালে যদি তোমার চেষ্টা থাকে বা টার্গেট থাকে যে আমার হচ্ছে মার্কস বেশি তুলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আইসিটি একটা ভালো অপশন। কিন্তু তুমি যদি ম্যাথ আর বায়োলজি ভালো পারো তাহলে আমি বলব যে তুমি যদি ম্যাথ বায়োলজির বস হও, তাহলে তুমি ম্যাথ আর বায়োলজি দাগাবা। আইসিটি দাগানোর দরকার নেই। কিন্তু তুমি যদি এমন হয় যে হচ্ছে আমি ম্যাথ বা বায়োলজির যেকোনো একটাতে উইক। আমার মনে হয় যে ম্যাথ, বায়োলজির যেকোনো একটা না দাগিয়ে যদি আইসিটি দাগাই তাহলে আমি অনেক বেশি নম্বর পাবো। সেক্ষেত্রে তুমি আইসিটি দাগাবা। এখন এখানে কিছু প্রশ্ন আসতে পারে যে আমি যদি আইসিটি না দাগাই, সেক্ষেত্রে কি আমার নাম্বার হচ্ছে মানে আমার কি সাবজেক্ট কি দিবে কি দিবে না? এটা সব ভার্সিটির জন্য প্রযোজ্য না। কিছু, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আইসিটি তে যদি তুমি আইসিটি না দাগাও সেক্ষেত্রে হচ্ছে আইসিটি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, তো সেগুলো থেকে তোমার হচ্ছে আ যেমন আইসিটি রিলেটেড সাবজেক্ট মানে ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে ধরো তুমি ম্যাথ দাগালে না। তো ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো হয়তো নাও দিতে পারে। এটা হচ্ছে তোমার কিছু, কিছু ইউনিভার্সিটিতে। আর বাকি অনেক ইউনিভার্সিটিতে এই ধরনের বাধ্যবাধকতা তো নাই। আর আবার ধরো কেউ বায়োলজি দাগালে না, সেক্ষেত্রে বায়োলজি রিলেটেড যে ভালো সাবজেক্ট গুলো আছে, মাইক্রোবায়োলজি থেকে শুরু করে অন্যান্য ভালো সাবজেক্ট গুলো আছে, অনেক ইউনিভার্সিটি সেগুলোর আ কি করতে পারে, সেই সাবজেক্ট গুলো তোমাকে নাও দিতে পারে। আর আইসিটি দাগালে সুবিধা হচ্ছে আইসিটি যেহেতু ফিজিক্স আর ম্যাথ এর সাথে কানেক্টেড, তো আইসিটি দাগালে ফিজিক্স এর যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স রিলেটেড সাবজেক্ট বলতে মানে আ যে ইঞ্জিনিয়ারিং গুলো আছে, সেক্ষেত্রে তোমার কোন ধরনের বাধা থাকার কথা না। তো যারা হচ্ছে চিন্তা করছো যে আমি হচ্ছে সায়েন্স এর যে সাবজেক্ট গুলো আছে ম্যাথ আর বায়োলজি তার মধ্যে একটাতে দুর্বল,
আমি এটাতে কম নম্বর পাবো, সেক্ষেত্রে তোমার আইসিটি হচ্ছে একটা ভালো অপশন হতে পারে। কারণ আমার ধারণা মতে যদি তোমরা আ আইসিটিতে একটু বেশি সময় দাও, সেক্ষেত্রে আইসিটির যে 20 মার্কস আছে এই সবটাই পাওয়া পসিবল। আর কমার্সের আর আর্টস এর জন্য তো বাধ্যতামূলক, তাই এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। অর্থাৎ গুচ্ছ পদ্ধতিতে তুমি যদি পরীক্ষা দিতে যাও তোমাকে আইসিটি অ্যান্সার করতেই হবে। এখন কথা হচ্ছে যে এই যে গুচ্ছ পদ্ধতিটা, এখানে ১৯ টা ইউনিভার্সিটি আছে, সেক্ষেত্রে এখানে অনেকগুলো সিট কিন্তু আছে। আমরা ধরতে পারি মোটামুটি ২০,০০০ এর মতো সিট থাকতে পারে এখানে। তো এই ২০,০০০ কিন্তু একটা বিশাল ও ভাই তোমরা আচ্ছা। কি কোনো সাবজেক্ট বাদ দিয়ে আইসিটি পড়তে চাচ্ছ? কে তুমি? রুষা। তুমি মানে কি রুষা? ওহ, ইয়েস। আচ্ছা, এই যে আমার দেখ একটু নেটটাতে হঠাৎ করে একটা ইয়ে হলো। তো এখন মনে হয় তোমরা মানে শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আ এই যে ইউনিভার্সিটি ১৯ টা আছে তার মধ্যে আ একসাথে ১৯ টা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের একটা বিশাল বড় সুযোগ। তো আমরা হচ্ছে এই সুযোগটা নিতে পারি সবাই। যাদের হচ্ছে পাবলিক ভার্সিটিতে পড়ার একটা ড্রিম বা হচ্ছে সবাই হচ্ছে অনেকেই আছে এরকম যে আমার পাবলিক ভার্সিটিতে একটা সিট লাগবেই লাগবে। তো তাদের জন্য হচ্ছে এই গুচ্ছ পদ্ধতির যে পরীক্ষাটা সেটা হচ্ছে একটা বড় সুযোগ। তো যারা বুদ্ধিমান তারা অবশ্যই এটা কাজে লাগাবে। পাশাপাশি তুমি হচ্ছে আ অন্য যে ইউনিভার্সিটি গুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর গুচ্ছ পদ্ধতির বাইরে, আ তো আমরা হচ্ছে এর পাশাপাশি ঢাকা জাহাঙ্গীরনগরের প্রস্তুতি যারা নিচ্ছিলাম তারা তো সেভাবে নিবই। তো গুচ্ছ পদ্ধতির প্রস্তুতিটা আমাদেরকে একটু এক্সট্রা নিতে হবে। তো এখন এই যে আইসিটির যে সাবজেক্টটা থাকবে সেখানে কি ধরনের প্রশ্ন আসবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আমি পেয়েছি লাস্ট ১৫ দিনে। যে স্যার হচ্ছে আইসিটি থেকে কি ধরনের প্রশ্ন আসবে বা হচ্ছে আমরা আইসিটিটা কিভাবে প্রিপারেশন নিবো। তো আজকে আমাদের একটা ব্রেক নিবো আমরা একটু পরে। মানে অনেকক্ষণ ধরে অনলাইনে কথা শুনলে মানে আমাদের সবারই হচ্ছে একটা ঝিমানি চলে আসে। তো সেজন্য আমরা এই অংশটা অর্থাৎ আইসিটি থেকে কি পড়বো সাজেশনটা আজকে আমরা কিছু সাজেশন দিব টপিকের নাম সহ। তো এই সাজেশনটা সবাই হচ্ছে খাতা কলম নিয়ে যখন আমি বলবো, আ কখন আমি কোন সেশনে আমি এটা বলব, তোমরা তখন কি করবা খাতা কলম নিয়ে প্রত্যেকটা টপিক সহ লিখে নিবা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এরকম টপিক বেসড আলোচনার হয়তো সবসময় করার সুযোগ হবে না। তো তোমরা আজকে অবশ্যই এই পার্টটা, পরের যে পার্টটা হবে, ওই পার্টটার সময় একটু গুরুত্ব সহকারে খাতা কলম নিয়ে সুন্দর করে লিখবা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ১৯ টা ইউনিভার্সিটির পাশাপাশি অন্য ইউনিভার্সিটি গুলোর জন্য, কারণ অনেকেই আমরা যারা আছি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা তো জানতাম না যে হচ্ছে এই গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হবে। তো সেইজন্য অনেকেই কোচিং এ ভর্তি হয়েছি, ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি বা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য বা কেউ মেডিকেলের জন্য, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ঢাকা ভার্সিটি ক ইউনিটের জন্য, ঘ ইউনিটের জন্য। এই প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা আলাদা করে প্রিপারেশন নিচ্ছিলাম। তো যেহেতু নিচ্ছিলাম আমরা ওটা রাখবো, ওটা কন্টিনিউ রাখবো। পাশাপাশি আমাদের খুব বেশি কিছু কিন্তু পড়ার দরকার নাই। তুমি যে ফিজিক্স পড়ছো, সেই ফিজিক্স তো এখানে আছে, যারা সায়েন্সে আছো। আবার যারা কমার্সে আছো তোমাদের সব সাবজেক্টই তো আছে। শুধু আইসিটি টা এক্সট্রা পড়তে হচ্ছে। আবার যারা আর্টসে আছো তাদের বাংলা, ইংলিশ তো আগেই পড়া আছে। শুধু তোমাকে আইসিটি টা পড়তে হচ্ছে। আর এই আইসিটি টা এমন না যে এটা হচ্ছে হঠাৎ করে আসমান থেকে নামছে। এটা কিন্তু তোমাদের এইচএসসির তোমরা যেটা পড়ে এসেছো সেটাই। ঠিক আছে? খুব এইচএসসির সাথে খুব বেশি কিন্তু অ্যাডমিশনের পার্থক্য থাকবে না। অ্যাডমিশনে হয়তো বাড়তি কিছু জিনিসপত্র আসবে। তবে তোমাদের এইচএসসির বইটার একটা বড় একটা অংশ এডমিশনে থাকবে। তো এইজন্য আমি বলছি যে হচ্ছে যেহেতু আমাদের এইচএসসির বইটাই, আর এইচএসসির বই মাত্র একটা পার্ট। এখানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট বলে কিছু নাই। একেবারে সিম্পল একটা পার্ট। বইটা অনেক ছোট তুলনামূলক। ফিজিক্স এর তুলনায় বা ম্যাথ এর তুলনায় বা অ্যাকাউন্টিং এর তুলনায় বা আর্টস এর অন্যান্য সাবজেক্টের তুলনায়, বাংলার তুলনায়। তো সেই হিসেবে আমার মনে হয় যে এই সুযোগটা আমাদের মানে অবহেলা করা উচিত না। অনেকেই ভাবি যে আমার তো চান্স ঢাকা ভার্সিটিতে হয়েই আছে। আমি আর কি পড়বো? আমি তো বস। আমার তো প্রস্তুতি অনেক ভালো। তো একটা জিনিস আমি সবসময় সাবধান করি সবাইকে। আমার যারা স্টুডেন্ট আছে, এখানে আমার অনেক স্টুডেন্ট আছে। আ আরো অনেকে জয়েন করে নাই। সবাই বলে রেখেছে, "স্যার রেকর্ডিংটা আপনি একটু রাখবেন।" আমি এজন্য রেকর্ডিংটা রাখছি। তো সবার জন্য একটা কথাই বলব, যারা এখন দেখছো বা এখন শুনছো, যারা পরে শুনবা, সবার জন্য একটা কথাই বলব। সেটা হলো অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে সবকিছুই সহজ মনে হবে। তোমার কাছে মনে হবে যে আমি তো পরীক্ষা দিলেই পারবো, চান্স পেয়ে যাবো। একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে আমাদের এইবার যারা এইচএসসি পাস করবে বা করেছে বা রেজাল্ট যাদের হবে, মানে তোমরা যারা আছো,
তো তোমাদের সাথে কিন্তু অনেকে আছে সেকেন্ড টাইম, হ্যাঁ? অনেকে আছে সেকেন্ড টাইম দিবে। তো তাদের জন্য একটা বিষয় মনে রাখো, তোমরা যারা আছো এবার পরীক্ষায় অটো পাস হলে পাস করবে প্রায় হচ্ছে 12,65,000 প্লাস, মানে অলমোস্ট 13 লক্ষ পরীক্ষার্থী পাস করবে। এই 13 লক্ষ পরীক্ষার্থীর সাথে আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড টাইম আছে। অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম আছে। এই গুচ্ছ পদ্ধতির মধ্যেও কিন্তু সেকেন্ড টাইম আছে। তো এই যে এতগুলা ইউনিভার্সিটি আছে, এই সবগুলোর মধ্যে সিট কিন্তু খুব বেশি না। তো আমরা যদি ধরে নেই অন এভারেজ সব মিলে হয়তো 50,000 সিট আছে। আমরা একেবারে ধরে নিলাম সব মিলে সিট হচ্ছে 50,000। আরো বেশি ধরলাম 60,000 সিট আমরা ধরলাম। তো 60,000 সিট যদি থাকে সেক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট কত একটু চিন্তা করে দেখো। এবার হচ্ছে অটো পাস হলে পাস করবে 13 লক্ষ শিক্ষার্থী। তার সাথে আগের বারের হচ্ছে সেকেন্ড টাইমার আছে অনেকজন। তো সেকেন্ড টাইমার যদি আমরা ধরি যে 2 লাখ সেকেন্ড টাইমার আছে তাহলে 15 লক্ষ। এর মধ্যে আমরা ধরলাম 5 লক্ষ এডমিশন টেস্ট দিবেই না। তাহলে বাকি থাকে 10 লক্ষ। 10 লক্ষের মধ্যে আমরা বাদ দিলাম যে 5 লাখ হচ্ছে স্টুডেন্ট একবারই দুর্বল, এরা পড়াশোনাই করে না। বাকি থাকে আরো 5 লক্ষ। 5 লক্ষ হচ্ছে তারা রিয়াল ক্যান্ডিডেট, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবে। ওই 5 লক্ষ ক্যান্ডিডেট থেকে তোমাকে কি করতে হবে? ফাইট করে একটা সিট নিতে হবে, যেখানে আমাদের সিট হচ্ছে 50 থেকে 60,000। আমি বেশি ধরেছি। তো 50,000 সিট, স্টুডেন্ট হচ্ছে 5 লক্ষ। এখন তুমি চিন্তা করে দেখো বিষয়টা কিন্তু এত সহজ না। মানে তোমরা যেভাবে অনেকেই চিন্তা করো, অনেকেই আমি দেখেছি যে হচ্ছে ওভার কনফিডেন্ট বলে, স্যার আমার তো প্রস্তুতি ভালোই আছে, সমস্যা নাই। তো এই যে বিষয়টা, কনফিডেন্স থাকা ভালো। তো কিন্তু আমাদের তো রিস্ক নিলে চলবে না। কারণ আমাদের জীবনের সুযোগ তো বারবার আসবে না। যেহেতু সুযোগটা বারবার আসবে না, তো অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। অনেকেই হচ্ছে কমেন্টে প্রশ্ন করছো। তোমরা এখন প্রশ্ন করার দরকার নাই। কারণ আমি আজকের ২য় সেশনে তোমাদের প্রশ্ন করার একটা সুযোগ দিব। আমার হচ্ছে এই কথাগুলো শেষ হওয়ার পরে আমরা হচ্ছে আইসিডি তে কি পড়তে হবে ওই একটা সাজেশন দিব। আর ২ নাম্বার হচ্ছে এরপরে তোমাদেরকে কোয়েশ্চেন সেশন রাখবো। সেখানে তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। আপাতত কথাগুলো একটু শোনো সবাই। আরেকজন বলেছে রেকর্ডিংটা কোথায় পাবো আমরা? তো রেকর্ডিংটা পাওয়ার জন্য আমি দেখো তোমাদের চ্যাট বক্সে একটা আমার আইডি দিয়েছি। তো আইডির মধ্যে আমি আবার হচ্ছে আমার আইডি লিংকটা দিচ্ছি। মাত্রই আমি দিলাম দেখো। এই আইডির লিংকে তোমরা একটু মেসেজ দিয়ে রাখবা আমাকে। হ্যাঁ? মেসেজ দিয়ে রাখবা যে স্যার হচ্ছে আমি ক্লাস করেছিলাম। তো আইডি লিংকে মেসেজ ওটাই দিবা আগের এই আইডি না? হ্যাঁ, আগের আইডিটাই অনেকে হচ্ছে যারা পরে জয়েন করেছে তারা হচ্ছে পাচ্ছে না। এজন্য আমি দিলাম। তো হচ্ছে আমি ২ টা জিনিসের জন্য তুমি আইডিটা হচ্ছে একটু আমাকে মেসেজ এখনই দিয়ে রাখবা। কারণ হচ্ছে অনেকজন মেসেজ করবে, সবার হচ্ছে একসাথে হয়তো আমার দেখার সুযোগ হবে না। আমরা ক্লাস শেষে একটা শিট দিব। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে। তো শিটটা এবং ক্লাসের রেকর্ডিংটা ২ টাই তুমি কালেক্ট করে নিবা। ঠিক আছে? এইজন্য হচ্ছে তোমার আইডির লিংকটা জরুরি। তো যেটা বলছিলাম দেখো, আমরা সবাই হচ্ছে কনফিডেন্ট থাকবো, আল্লাহর উপর ভরসা রাখবো, সবই ঠিক আছে। কিন্তু তোমাকে অবশ্যই তোমার যে ভার্সিটির জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, অনেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমার প্রস্তুতির পাশাপাশি জাস্ট তুমি আইসিটির একটা অংশ, যেহেতু তুমি এটা আগে পড়েছো। এইটার জন্য তুমি প্রত্যেকদিন জাস্ট ০.৫ ঘন্টা করে পড়ো। বেশি দরকার নেই কিন্তু। ০.৫ ঘন্টা পড়লে কিন্তু আমার মনে হয় কেউ যদি ২-৩ মাস বা ২-২.৫ মাস ০.৫ ঘন্টা করে পড়ে, তাও কিন্তু তোমার আইসিটি বইটা ভালো করে শেষ হয়ে যাবে। তো যদি তুমি এটা করো তাহলে কিন্তু তোমার একটা বড় সুযোগ। ৫০,০০০ সিটের মধ্যে ২০,০০০ সিট কিন্তু আলাদা। তো তোমার ২০,০০০ সিটের জন্য কিন্তু তোমার একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। অর্থাৎ যদি ভাগ্য আমার সাথে বিড়ম্বনা করে, সেক্ষেত্রে আমার ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের টার্গেট যে ইউনিভার্সিটি গুলো বা মেডিকেল বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, যে ইউনিট আমাদের টার্গেট, এর বাইরে যেটা আমাদের একটা বড় সুযোগ থাকে, সেজন্য হচ্ছে যদি আমরা আইসিটি প্রিপারেশন না নিই সেক্ষেত্রে এটা বুদ্ধিমানের কাজ হবে না। অনেকেই হয়তো প্রিপারেশন অনেক ভালো থাকবে, তারা হয়তো চান্স পেয়ে যাবে। কিন্তু সবাই তো আমরা একরকম না। সবার প্রস্তুতি তো একরকম না এবং সবার প্রস্তুতি খুব ভালো লেভেলের না। তো সেইজন্য আমার মনে হয় কি, যেহেতু সবার প্রস্তুতি ভালো না, সেক্ষেত্রে আমরা রিস্ক না নিয়ে যদি একটু কষ্ট করে আইসিটি প্রিপারেশনটা নিই, তাহলে ইনশাআল্লাহ আ তোমাদের সবাই একটা মানে সময় গিয়ে পরের বছর এই সময়ে সবাই হচ্ছে কোনো একটা সাবজেক্টে অবশ্যই কোনো একটা ভালো সাবজেক্টে ইনশাআল্লাহ পড়বা। সবার জন্য দোয়া থাকে, এমনিতেই দোয়া করি সবাই যেন হচ্ছে ভালো একটা সাবজেক্টে চান্স পাও। কিন্তু আমাদেরকে সবসময় প্র্যাকটিক্যাল যে অবস্থাটা, যে বর্তমান যে অবস্থাটা, সিটের যে সংকটটা, এটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? তো সবার যে মূল যে কোয়েশ্চেনটা আ সবাই এমনি করে থাকে যে হচ্ছে আমরা হচ্ছে তাহলে এখন তো সময় কম। পরীক্ষাগুলো কবে হবে, হ্যাঁ? আমাদের নেক্সট পরীক্ষাগুলো কবে হবে? এটা একটা বড় কোয়েশ্চেন। তো পরীক্ষার আসলে কোন ধরনের ডেট এখনো হয়নি। তবে আ মার্চের শুরুর দিকে, মার্চের ১ম সপ্তাহে মেডিকেলের পরীক্ষা হওয়ার একটা আ মানে সম্ভাবনা আছে। এটা নিয়ে কথা হচ্ছে। আর হচ্ছে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার ডেট হচ্ছে কিছু দেখছি আমি অনলাইনে ঘুরছে। গুচ্ছ পদ্ধতির কোন পরীক্ষার ডেট এখনো দেয়নি। তো এইগুলো নিয়ে হচ্ছে তোমার
মানে হতাশ হওয়ার কিছু নাই, ডিপ্রেসড হওয়ার কিছু নাই। কোন পরীক্ষার ডেট এখনো দেয়নি। দিলে আমি আমার গ্রুপগুলোতে জানিয়ে দিব। তো হচ্ছে তোমরা আইসিটি সায়েন্স এর যে গ্রুপটা আছে, তোমরা সবাই ওই গ্রুপে হচ্ছে তোমার কানেক্টেড থাকবা। কারণ এডমিশনের আগ পর্যন্ত তোমরা অনেকে দেখেছো যে আ এডমিশন রিলেটেড অনেকগুলো পোস্ট আইসিটি সায়েন্স এর গ্রুপ আর মিরপুর একাডেমিক কোচিং গ্রুপ। এই ২ টা গ্রুপে আমি রেগুলার করার চেষ্টা করি। আ তো তোমাদের অনেক বড় ভাইয়ারা আছে যারা হচ্ছে তোমার আমার পুরনো স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে মেডিকেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং এ পড়ে বা হচ্ছে আর্টস এর, কমার্স এর স্টুডেন্ট আছে। তো এই আ গ্রুপগুলোতে তোমরা তাদেরকে পাবা, হ্যাঁ? আমি হচ্ছে ২ টা গ্রুপের লিঙ্ক হচ্ছে আমি একটু টাইম দিলে হয়তো আমি বের করে দিয়ে দিব। তো এখানে যদি কেউ পারো অনেকেই তো এখানে আমার স্টুডেন্ট আছো। তোমরা একটু আ আইসিটি সায়েন্স এর গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিও তাহলে সবার জন্য উপকার হবে। গ্রুপের লিঙ্কটা একটু কালেক্ট করে দাও। আমি একটা গ্রুপের লিঙ্ক একটু আ কপি করে দিচ্ছি। তাহলে তোমরা হচ্ছে আপডেট গুলো পাবা। ঠিক আছে? তো আমার যে আব এম এম মানে মূল যে টার্গেটটা সেটা হচ্ছে আমার অফলাইনে একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা ব্যাচের ওরিয়েন্টেশন এর ডেট আমি দেই নাই। ২-৩ দিনের মধ্যে হয়তো দিতে পারি। আর অনলাইনের যে বিষয়টা, আপাতত আমি অনলাইন ব্যাচটা, অফলাইনের ব্যাচটা আমি সামনের ব্যাচটা সিওর না। কারণ হচ্ছে অনলাইন করে যদি টাইম পাই, সেক্ষেত্রে হয়তো আমি অফলাইনে আরেকটা ব্যাচ করব। কিন্তু আপাতত যে অনলাইন যে ব্যাচটা আরকি তোমরা যেটার জন্য হচ্ছে ক্লাসে এসেছো, এখানে অনেকে আছে যারা হচ্ছে ভর্তি আছো অনলাইন ব্যাচের জন্য। তো তোমাদের ক্লাসটা আমি হচ্ছে সম্ভবত আ শনিবার যদি পারি, শনিবারই চেষ্টা করব। শনিবার থেকেই মানে শনিবারে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা ইনশাআল্লাহ হবে। যদি আমার খুব বেশি সমস্যা না থাকে। আর হচ্ছে ক্লাসের টাইমটা সন্ধ্যার সময় থাকবে। মানে ঠিক ৭ঃ০০ বা হচ্ছে ৬:৩০ এরকম আমি আমার অন্য একটা ব্যাচের সাথে টাইম মিলিয়ে চিন্তাভাবনা করে ৬:৩০ বা আ ৬:৩০ ধরে নাও। এভারেজ এ টাইমটা হচ্ছে ৬:৩০ হতে পারে। ১৫-২০ মিনিট আগে পরে হতে পারে। তো হচ্ছে ৬:৩০ টাইমটা থাকবে। তো আমি তোমাদের যে আ গ্রুপগুলো আছে সেগুলোতে জানিয়ে দিব। আর যারা হচ্ছে ভর্তি হয়েছে তাদের তো মেসেঞ্জার গ্রুপ আছেই। তাদের গ্রুপে সব পোস্ট চলে যাবে। তো দেখো এখানে যে কথাটা বলা খুব জরুরি সেটা হচ্ছে তোমরা এখন যে সময়টা আছে, যেহেতু আমরা করোনার জন্য এখানে বাড়তি কিছু সময় পাচ্ছি। অনেকেই আছে ২ বছর আমরা পড়াশোনার টার্গেট নিয়ে ২ বছর শুরু করেছিলাম। কিন্তু আমাদের এই লাস্ট ১ টা বছর করোনার জন্যই প্রায় চলে গেছে। তো এখন যেটা চলে গেছে এটা নিয়ে কিন্তু হতাশ হয়ে লাভ নাই। অনেকেই আছে পড়ে নাই। এখানে যারা আছে বা যারা স্টুডেন্ট আমার তো প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি যে করোনার মধ্যে প্রায়ই পড়াশোনা বন্ধ ছিল। তো যেহেতু বন্ধ ছিল এখন মোটামুটি সবাই ধরা যায় সবারই মোটামুটি পড়াশোনা বন্ধ ছিল। খুব বেশি পড়াশোনা করেছে এমন স্টুডেন্ট খুব অল্প। তো এখন যারা পড়বে, এই শেষ মোমেন্টে যারা পড়বে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সুযোগ। তো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন যারা পড়ছে তো তারাই হচ্ছে তোমার এডমিশন টেস্টে সবার থেকে আগে থাকবে। কারণ একটা সময় মানে আমরা যখন একটা জিনিস পড়ি তাহলে এটা কিন্তু দীর্ঘদিন আমাদের মাথায় থাকে না। কিছুদিন পরে কিন্তু এটা ভুলে যাই। কিন্তু পরীক্ষার আগের সময়ে আমরা যখন পড়ি, ওই সময়ের পড়াটা কিন্তু আমাদের জন্য খুব বেশি কাজে দেয়। ঠিক না? এটা সবাই আমার সাথে একমত হবা যে পরীক্ষার আগের সময়ের পড়াটা বা শেষ মোমেন্টের পড়াটা কিন্তু আমাদের জন্য সবসময় কার্যকরী হয়। তো এতদিন তুমি যাই করেছো। তো আমার সাজেশন থাকবে এখনকার যে সময়টা আছে, এখানে কিন্তু কোন ধরনের অবহেলা করা যাবে না। কারণ হচ্ছে আমাদের পুরো জীবনের ব্যাপার। কারণ আমরা হচ্ছে এখন যা করব, এখন যদি আমরা ভালো একটা জায়গায় চান্স পাই এবং এখন যদি আমরা সফল হই তাহলে আমাদের সারাটা জীবন কিন্তু এটা নিয়ে আফসোস থাকবে না। আমরা সব জায়গাতে কিন্তু কনফিডেন্স পাবো যে আমি হচ্ছে জীবনের একটা জায়গায় সফল হয়ে আসছি। ইনশাআল্লাহ আমার সামনে কোন বাধা থাকবে না। তো যদি আমরা একবার ব্যর্থ হয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ চলে আসে। আমাদের পরিবারের জন্য এবং হচ্ছে আমাদের পরিবারের সাথে বা সমাজের সাথে বা হচ্ছে যখন দেখবা তোমার বন্ধুরা চান্স পেয়ে গেছে, তখন কিন্তু তোমার জন্য এটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা নিয়ে তুমি কতদিন কতদূর মানে ভালোভাবে চলতে পারবা সেটা হচ্ছে একটা দেখার বিষয়। কারণ আমি আমার লাইফের একটা বড় অংশে আমার মানে প্রচুর স্টুডেন্ট দেখেছি। তো যারা হচ্ছে তোমার এরকম একটা সিচুয়েশন এ পড়ে গেছে, সমস্যার সিচুয়েশন এ তারা কিন্তু অনেকেই কামব্যাক করতে পারে নাই। আবার অনেকেই করতে পেরেছে। তো এই কথাগুলো সবগুলো সামারি হচ্ছে জাস্ট একটা কথাই বলা। যেহেতু আমি তোমার শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে তোমরা প্রায় সবাই হচ্ছে আমার স্টুডেন্ট। তো সবার জন্য একটা কথাই বলব। সবসময় হয়তো আমি পরামর্শ দেওয়ার সুযোগ পাবো না বা হচ্ছে আমার সময় হবে না। কিন্তু তোমাকে কি হতে হবে? নিজের শিক্ষক হতে হবে। তুমি হচ্ছে তোমার নিজের জন্য হচ্ছে মোটিভেশন এর একটা অংশ। তোমার নিজেকেই কি করতে হবে? সবসময় চাঙ্গা রাখতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ আমাকে পড়তে হবে। এতদিন যা পড়েছি। তোমরা সবাই একটা জিনিস স্বীকার করবা যে তুমি যদি আজকে চান্স না পাও, মানুষ কিন্তু তোমার পিছনের রেজাল্ট তোমার এসএসসির এ প্লাস ছিল বা তুমি হচ্ছে বৃত্তি পেয়েছিলা বা হচ্ছে এসএসসি গোল্ডেন ছিল বা ইন্টারে গোল্ডেন ছিল এগুলো কিন্তু কেউ মূল্যই দিবে না। চান্স পেলে তোমার পিছনের রেজাল্ট কি ছিল এটা কেউ জিজ্ঞেস করবে না। বলবে, "হ্যাঁ, ও তো চান্স পেয়েছে। ও তো অনেক পড়াশোনা করেছে। ও তো অনেক ভালো স্টুডেন্ট।" আর চান্স না পেলে তুমি দেখবা দিনে একেবারেই রাতারাতি তুমি খারাপ স্টুডেন্ট হয়ে গেছো। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা।
যেন এরকম না হয় যে আমরা হচ্ছে দিনে, দিনে একবারে হচ্ছে দিনে রাতে কি বলে একসাথে হচ্ছে মানে একটা সিঙ্গেল টাইমের মধ্যে আমরা খারাপ স্টুডেন্ট যেন না হয়ে যাই। আমরা এতদিন অনেক কষ্ট করেছি, এসএসসি, এইচএসসি করে এসেছি। আমাদের এই অর্জনটা যেন বৃথা না যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা যে সময়টা পার করে এসেছি, ওই সময়টাকে যেন মানুষ মূল্যায়ন করে। আর মূল্যায়নটা তখনই করবে যখন তুমি একটা ভালো সাবজেক্টে চান্স পাবা। তখনই কিন্তু তোমার মূল্যায়নটা হবে। বলবে যে, "হ্যাঁ, আমি তো জানতাম তুমি চান্স পাইতা।" আর চান্স না পাইলে বলবে যে, "আরে ওর কথা বলে না, ও তো পড়াশোনা করত না। ওর মতো ছেলে বা মেয়ে যদি চান্স পায় তাহলে তো আর এতই সোজা দুনিয়াটা।" এরকম বলবে। অর্থাৎ আমরা চান্স পেলে অথবা আমরা যখন সাকসেসফুল হই তখন মানুষ আমাদের ক্রেডিট দেয় বা সে ক্রেডিট নেয় যে হচ্ছে, "আমি তো বলছিলাম, হ্যাঁ, আমি তো জানতাম সে চান্স পাবে।" কিন্তু চান্স না পেলে দেখো তখন কিন্তু মানুষ হচ্ছে ক্রেডিট তোমার ক্রেডিট তো দিবেই না। উল্টো হচ্ছে তোমাকে একেবারেই কি বলে? একবারে হতাশার মধ্যে ফেলে দিবে। তো তোমরা হচ্ছে আচ্ছা আমাকে কয়জন মেসেজ করেছে যে হচ্ছে, "স্যার আমি হচ্ছে ক্লাস করছি।" আচ্ছা ঠিক আছে হ্যাঁ, অনেক যারা ফার্স্ট যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু অলরেডি মেসেজ করে রেখেছে। অনেকে ইমেইল আইডি দিয়ে রেখেছে। এইটাই ভালো লাগে মানে তোমাদের স্পিডটা। যেমন হচ্ছে এখানে লিঙ্ক নিয়ে সে ক্লাস করছে বা শুনছে। ক্লাস শোনা অবস্থায় কিন্তু হচ্ছে আমাকে নক দিয়ে রেখেছে, "স্যার হচ্ছে আমি এই যে ক্লাস করছি, আমাকে হচ্ছে স্যার শিটটা পাঠায়েন বা গ্রুপে একজন বলছে স্যার গ্রুপে এড করেন।" তো এই জিনিসটা হচ্ছে স্পিড। তোমার মধ্যে স্পিড থাকতে হবে। সবসময় কি করতে হবে? সবসময় বাতাসের আগে ছুটতে হবে। না হলে কিন্তু তুমি হচ্ছে আ সবার পিছনে থাকবা। আর এখন এমন একটা সময় তুমি যদি মানে সবসময় অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু তুমি সময় থেকে পিছায় পড়বা। সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের জন্য ছোট একটা প্রশ্নের সেশন আমি রাখবো আজকে। তো এই যে প্রশ্নের সেশনের জন্য তোমরা একটু টাইম পাবা। তোমাদের জন্য কি, কি প্রশ্ন তোমাদের মনে আছে? তো তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো সব একসাথে করবা। একসাথে করার পর তারপর হচ্ছে আমি পরের সেশনে তোমাদের জন্য প্রশ্ন রাখবো। আর ২ নাম্বার বিষয় হচ্ছে তোমাদেরকে যেটা বলেছিলাম শুরুতে যে তোমাদের অবশ্যই পরের সেশনে আইসিটির সাজেশন লিখার জন্য একটা খাতা কলম নিবা। তো দেখো একটা কথা একটু বলে রাখি, পরে হয়তো ভুলে যাব যে অনেকেই বলছে, "স্যার আইসিটির বই পড়লে কি শুধু হবে?" তো আমি এক কথায় বলব, "না, এটা হবে না।" কারণ হচ্ছে আমি দীর্ঘদিন ধরে জবের কোচিং এ ক্লাস নিচ্ছি, বিসিএস এর জন্য পড়াচ্ছি, ব্যাংকের জন্য পড়াচ্ছি বা হচ্ছে অন্যান্য যে জবের এক্সাম এগুলোর জন্য পড়াচ্ছি। আমি শুধু এইচএসসির আইসিটি পড়াচ্ছি এরকম না। তো ২০১৩ সালে যখন এইচএসসির আইসিটি শুরু হয় ১ম তখন আমি পড়ানো শুরু করি। তো অলমোস্ট ৭ বছর শেষ হয়ে গেছে। আমি এইচএসসির আইসিটি পড়াচ্ছি। তার আগে তো এইচএসসি আইসিটি বই ছিল না। তার আগে কম্পিউটার ছিল। যখন কম্পিউটার ছিল তখনও কম্পিউটার পড়াতাম। তো পাশাপাশি আমি হচ্ছে দীর্ঘদিন ধরে তোমার বিসিএস এবং হচ্ছে অন্যান্য জবের জন্য যারা প্রিপারেশন নেয় তাদেরকে পড়াচ্ছি। তো আমার একটা জিনিস আমার কাছে মানে ক্লিয়ার হয়েছে বা আমার কাছে মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যেগুলো কম্পিটিটিভ এক্সাম ধরো এডমিশন টেস্ট বলো বা যেকোনো জবের এক্সাম বলো, এই সব কম্পিটিটিভ টেস্টের যে প্রশ্নগুলো সেটার প্যাটার্নটা একটু অন্যরকম। এটা তোমরা অলরেডি যারা এডমিশনের জন্য পড়ছো তারা জানো। তো ওইখানে ওই প্রশ্নগুলোই বেশি থাকবে যেগুলো হচ্ছে প্রায়োগিক। মানে যেগুলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এ ইমপ্লিমেন্ট করা যায়। যেগুলোকে আমরা প্র্যাকটিক্যাল লাইফ এ ইমপ্লিমেন্ট করি, ওই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। তো আমাদের এইচএসসির আইসিটি বইয়ে ওই ধরনের প্রশ্ন আছে কিন্তু সেটা খুবই কম। তো সেটা কোথায় আছে? অধ্যায় ১ এ আছে, অধ্যায় ২ এ আছে, অধ্যায় ৩ এ অল্প কিছু আছে। কিন্তু অধ্যায় ৪ এও কিছু আছে। কিন্তু ৫ হচ্ছে পুরোপুরি প্রোগ্রামিং। আমাদের প্র্যাকটিক্যাল লাইফ এ এটা আমরা ব্যবহার করি কিন্তু এটা সরাসরি কানেকশন নাই। অধ্যায় ৫ পড়তে হবে। আমি পড়তে হবে না এমন বলছি না। কিন্তু ওইটা নিয়ে ওরকম করে এইচএসসির মতো পড়ে থাকার দরকার নাই। অধ্যায় ৬ তোমাকে টাইম দিতে হবে। মানে অধ্যায় ৪ আর ৫ এখানের প্রোগ্রামিং পার্ট গুলো বা হচ্ছে তোমার HTML এর এই পার্ট গুলো এগুলা নিয়ে মাথা ঘামানোর বেশি দরকার নাই। কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে হচ্ছে তোমার অধ্যায় ২ এর যে তোমার সুইচ, হাব, রাউটার, রিপিটার মানে আমরা প্রত্যেকদিন দেখো একটা জিনিস খেয়াল করো। প্রত্যেকদিন আমরা কোন, কোন ডিভাইস গুলোর সাথে কোন, কোন প্রযুক্তির সাথে আমরা প্রত্যেকদিনই মিশছি বা ব্যবহার করছি। ওই জিনিসগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পোর্টেন্ট। পাশাপাশি তোমাকে হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো আছে যেগুলো আমার কোর্সে আমি এগুলো পড়াবো এবং হচ্ছে তোমার ব্যাংকের প্রিভিয়াস কোয়েশ্চেন আছে এবং হচ্ছে জবের এক্সামের জন্য বিসিএস এর যে কোয়েশ্চেন গুলো তার অর্ধেকই হচ্ছে এইচএসসির আইসিটি বই রিলেটেড প্রশ্ন। আর অল্প কিছু প্রশ্ন আসে বাইরে থেকে। ওই বাইরের প্রশ্নগুলো সহ পড়তে হবে। তারপর বিভিন্ন যে প্রযুক্তি ইউনিট গুলো আছে যেমন আইটি ইউনিট বা হচ্ছে আ মানে সায়েন্সের যে ইউনিট গুলো আছে যেখানে আইসিটি আছে অর্থাৎ যেখানে সিএসসি আছে, সিএসআইটি আছে, আইটি আছে। ওই আইসিটি রিলেটেড টুকটাক যে প্রশ্নগুলো বিভিন্ন সময় এসেছে সেগুলো তোমাকে একটু পড়তে হবে। তো এইগুলো একসাথে তোমার পড়া এবং হচ্ছে খুঁজে বের করে নোট করে পড়া এই সময়ের জন্য খুবই টাফ। এইজন্য একটা মেন্টর দরকার হয়। আর হচ্ছে আমি হচ্ছে এইজন্যই আসলে আমার এই অ্যাডমিশনের ব্যাচ শুরু করার কোনো ইচ্ছাই ছিল না। শুরু করলে আমি আরো ১৫ দিন আগে শুরু করতাম। কিন্তু এই যে তোমার ২-৪ জন স্টুডেন্ট আছে যেগুলোকে বলে পাগলা স্টুডেন্ট, এগুলোর তোমার নকের কারণে আমি হচ্ছে আজকে আমি খুবই ক্লান্ত। আমি বাসায় আসছি তোমার বিকাল ৪ টায় এসে ২ টা ব্যাচ করিয়েছি।
তো ব্যাচ করানোর পর তারপর তোমাদের এখানে বসেছি। আমি ব্যাচের মাঝখানে খাবার খেয়েছি। অর্থাৎ আজকে এই যে ৪টা থেকে ৫:৩০ তারপরে আবার হচ্ছে এরপরে আবার শুরু করেছি আরেকটা ব্যাচ। তো শেষ করতে প্রায় হচ্ছে ৭:৪৫ বেজেছে। তারপর হচ্ছে তোমাদের ক্লাস শুরু করেছি। আমি খুবই টায়ার্ড। তারপরে বসেছি। যে কয়েকটা পাগলা স্টুডেন্ট থাকে না যে সবসময় নক করে, "স্যার শুরু করেন, স্যার শুরু করেন।" তো তো যাই হোক আমাদের যে ব্যাচটা আইসিটি ব্যাচটা ইনশাআল্লাহ শনিবার থেকে ইনশাআল্লাহ শুরু করার আমার ইচ্ছা আছে। যদি আল্লাহ সুস্থ রাখে বা সব ঠিক থাকে শনিবারে শুরু করব। তো হচ্ছে তোমাদের জন্য যেটা তোমাদের করতে হবে, তোমরা হচ্ছে একটা ছোট ব্রেক নিবা। আমরা ৮:৪৫ এ জয়েন দেব। এটা হচ্ছে পানির বিরতি। আমরা সবাই একটু ফ্রেশ-ট্রেশ হয়ে আসবো। কারণ অনেকক্ষণ একই ধরনের কথা শুনলে আমাদের মাথা ব্যথা করে, আমারও মাথা ব্যথা করে। তো আমরা ৮:৪৫ এর দিকে জয়েন দেব সবাই। কেউ মিস করব না। কারণ আমরা ৮:৪৫ এ ১ম যে কাজটা করব, আমরা আইসিটির ১ম হচ্ছে কিছু প্রশ্ন নিব তোমাদের। যারা আগে জয়েন করবা তারা হচ্ছে প্রশ্নগুলো শুনতে পারবা। কারণ প্রশ্ন করার থেকে ইম্পোর্টেন্ট প্রশ্নগুলো শোনা। কারণ একজনের যে সমস্যাটা এটা কিন্তু সবারই সমস্যা। ঠিক আছে? একজন বলছে, "এখন কি লিভ নিব?" না, আমি এমনিতেই একটু পরে ক্লাসটা ক্লোজ করে দিব। আ তখনই হচ্ছে আমরা ব্রেকটা নিব। আর ব্রেক নেওয়ার ঠিক ৮:৪৫ এ আমরা আবার জয়েন দিব। এর মাঝখানে আমি একটু ল্যাপটপটা ৫ মিনিটের জন্য চার্জ দিব। আর হচ্ছে তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে অবশ্যই জয়েন করবা। ১ম সেশনে আমরা প্রশ্ন রাখবো। তুমি প্রশ্ন করো আর না করো কিন্তু প্রশ্নগুলো শুনবা। এটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ প্রশ্ন শুনলেই অন্যজনের যে সমস্যা মেক্সিমাম ক্ষেত্রে তোমার সমস্যা বা আমার সমস্যা বা আমাদের সমস্যা একটাই হয়। তো এজন্য আমরা প্রশ্নগুলো শুনবো আর খাতা কলম নিয়ে রাখবো। আইসিটির সাজেশনের পার্টটা কিন্তু আমরা টুকে রাখবো। ঠিক আছে? সাজেশন ক্লাস হচ্ছে এখন হবে ইনশাআল্লাহ আবার শেষের দিকে হবে। সবসময় কিন্তু সাজেশন ক্লাস হয় না। তো আমরা এই ক্লাসে সাজেশন বলতে আসলে আমরা কোন টপিক গুলো পড়বো, কোনটাতে বেশি ফোকাস করব সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলব। বা কোন বইগুলো পড়বো। বাজারে অনেকগুলো বই বের হয়েছে। আমরা কি এগুলো কিনবো কি কিনবো না বা হচ্ছে এগুলো কিনলে এগুলো কি ইফেক্টিভ হবে কিনা? ইত্যাদি। তো সবাই আ ৫ মিনিটের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ ৫ মিনিট পর আবার কথা হবে। এখন ৮:৪১ বাজে, ৮:৪৬ এর মধ্যে আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো সবাই হচ্ছে ৫ মিনিটের ব্রেক নাও। পানির বিরতি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখনকার সময়ের মতো আল্লাহ